হ্যালো ডিয়ার ভিউয়ার্স, হরে কৃষ্ণা। আজকে আমরা কথা বলবো একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে। রোজই ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলি, কিন্তু ইন্টারেস্টগুলো আমার হয়তো একারই থাকে। এনিহাউ, আজকের টপিকটা সত্যি একটু ইন্টারেস্টিং আর ইউনিক। আজকে আমরা কথা বলবো এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জানতে অজান্তে আমাদের জীবন, আমাদের সিদ্ধান্ত প্রতি মুহূর্তে এআই এর দ্বারা গাইডেড হচ্ছে। তো আগামী 4 থেকে 5 বছরের মধ্যে, 4 থেকে 5 বছর খুবই অল্প একটি সময়। 4 বছরের মধ্যে অলিম্পিক খেলা হয়ে যায়, বিশ্বকাপ ক্রিকেট হয়ে যায়, ফুটবল হয়ে যায়। তো লার্জার টাইম স্প্যানে এটা কোনো টাইমই না। ইমিডিয়েট ফিউচার, এমন না যেটা ফার ফার ফিউচার। সেই ইমিডিয়েট ফিউচারে এআই কী কী ঘটাতে চলেছে আমাদের সাথে, কী কী চ্যালেঞ্জেস আর রিওয়ার্ড আমাদের দিকে আসছে, এবং আমরা কিভাবে এই টার্বুলেন্ট টাইমস অ্যান্ড ওয়াটারকে ন্যাভিগেট করব, সেইটা নিয়ে আমরা একটুখানি কথা বলি। আমরা জানি সারা পৃথিবী জুড়ে প্রযুক্তি, বিশেষ করে এআই এর একটা দারুণ উন্নতি হয়েছে। আবার এটাও তো ঠিক যে কোনো কিছু এমনি এমনি হয় না, দুটো দিক থাকে। তো এআই এর যেগুলো নেগেটিভ দিক, এবং শুধু নেগেটিভ দিক বললে হবে না, আমি তো বলবো এগুলো প্রবল অন্ধকারাচ্ছন্ন দিক, সেই দিকগুলো নিয়ে একটুখানি আমরা কথা বলি। তো আমি যে কথাগুলো বলছি এগুলো আমার একদমই মন গড়া কথা নয়। একজন আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এআই বিশেষজ্ঞ, ডক্টর রোমান ইয়ামপলস্কি। ঠিক আছে, উনি যে প্রেডিকশনগুলো দিয়েছে, যে কথাগুলো বলেছে, আমি সেগুলোকেই বলছি। তার সাথে আমার নিজের কিছু ব্যাখ্যা অবশ্যই আছে, কিন্তু মূলত আমার বক্তব্যের কাঠামো দাঁড়িয়ে আছে ওনার এই যে বলা কথা, যে আর্টিকেল, তার ওপর। তা উনি অনেকগুলো প্রেডিকশন করেছে। প্রথম যেটা করেছে সেটা বলি, কারণ সেটার সাথে আমরা খুব রিলেট করতে পারবো। কি বলছে, যে ভবিষ্যতে মানুষের সন্তান জন্মদান বন্ধ হয়ে যেতে পারে, কারণ মানুষ চিরজীবী হয়ে উঠবে। এই নিয়ে দুটো কথা বলি। কদিন আগে যে একটা মিটিং হলো চীনে, সেখানে শি জিনপিং, পুতিন, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, কিম জং উন, নর্থ কোরিয়ার ফেমাস বা ইনফেমাস প্রেসিডেন্ট, সকলে উপস্থিত ছিল। তা সেখানে নাকি একটি অডিও ক্লিপ, আমি এরকম করলাম কারণ সেটা সত্যি না মিথ্যা জানি না, সেটি খুব ভাইরাল হয়েছে। সেখানে দুজন রাষ্ট্রনায়ক, মোস্ট প্রবাবলি পুতিন এবং কিম জং উন, বলা বলি করছে তারা 150-200 বছর অব্দি ইজিলি বাঁচবে, এই সেই হেনা তেনা। এবং এ কথা অনস্বীকার্য যে শেষ 40 থেকে 50 বছরের মধ্যে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, মানুষের গড় আয়ু অনেকটাই বেড়েছে। আগে যেখানে 35 থেকে 40 বা ম্যাক্সিমাম 45 ছিল, সেখানে এখন তো হাসতে খেলতে 65-70 এগুলো হচ্ছেই। এবার জন্মদানের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা এটা দেখতেই পাবো যে ইতালি, জাপান, ইউরোপের আরও বেশ কিছু দেশ, সেখানে জন্মদান মানে ব্যাপারটা হয়ে গেছে নেগেটিভ দিকে চলে গেছে। নেগেটিভ দিক মানে কি, সেখানে যদি দিনে 1000 জন শিশু জন্মাচ্ছে, তাহলে 1500 লোক মারা যাচ্ছে, মানে অল ওভার জনসংখ্যা কমছে। এটা একটা নেগেটিভ গ্রোথ রেট, সেরকম দিকে চলে গেছে। এবং বলা হচ্ছে 2040-45-এর মধ্যে তারা যদি তাদের পলিসিতে ড্রাস্টিক কোনো চেঞ্জ না আনে, তাহলে দেশগুলি হয়তো সম্পূর্ণ জনমানব শূন্য হয়ে পড়বে, বা খুবই অল্প সংখ্যক মানুষজন সেখানে থাকবে। আমাদেরকে এত দূরেও যেতে হবে না। আমরা যে আর্থসামাজিক শ্রেণীতে বিলং করি, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি শ্রেণী, বা অল ওভার ভারতবর্ষের যদি আমি মধ্যবিত্ত শ্রেণী বা পৃথিবীরও যদি দেখি, তাহলে দেখবো যে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, এই ধরনের তথাকথিত আর্থসামাজিকভাবে এগিয়ে থাকা শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার প্রতি একটি তীব্র অনীহা কাজ করছে। একের বেশি বাচ্চা খুব কম মধ্যবিত্ত বাড়িতেই এখন দেখা যাচ্ছে। আগে খুব দেখা যেত, দুটো তিনটে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং সবাই যে খুব জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে চাইছে, ভারতবর্ষকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন দিতে চাইছে, তার জন্য করছে সেরকমটা না। তারা তাদের, অন্তত আমি যেটা দেখছি, অনেকেই এই কারণে বাচ্চা নিতে চাইছে না, এক্সট্রা রেসপন্সিবিলিটি, এক্সট্রা খরচা, বরং আমি একটা বাইক কিনবো, বরং আমি লাদাখ ট্রিপে যাব, বরং আমি একটা ডিএসএলআর কিনবো। কত ভালো! তা এই যে নিজস্ব যে একটা ইন্দ্রিয়জ সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তাভাবনা করে রেসপন্সিবিলিটি থেকে সরে আসা, সেটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এবং কেন দেখতে পাচ্ছি? কারণ পৃথিবীতে এখন এত বেশি ভোগ্যপণ্য বেড়ে গেছে, আমি আগে তো ভোগ করি, তারপরে আমি নয় ত্যাগ বা রেসপন্সিবিলিটির কথা ভাববো, এইটা একটা কারণ।
আর এখানে তো ডক্টর রোমান ইয়ামপলস্কি এই কথাটাই বলছে, এবং তার সাথে সে বলছে তুমি যদি চিরজীবী হয়ে যাও তাহলে তোমার সন্তান সন্ততির কি দরকার, তুমি একাই ঠাকুরদা বাবা এবং নাতির টোটাল লাইফ স্প্যানটা তুমি বেঁচে নিলে, তাহলে তোমার কাউকে দরকার নেই। কিন্তু অমরত্বের এই স্বপ্ন বা এই ব্যাপারগুলো যতই আকর্ষণীয় হোক, এর অন্তর্নিহিত বিপদ আমাদের অস্তিত্বের মূলে আঘাত পৌঁছচ্ছে। কীরকম করে সেটাও আমরা আস্তে আস্তে দেখব। তো ডক্টর রোমান সতর্ক করছেন আমরা এমন এক আগন্তুক বুদ্ধিমত্তা, এলিয়েন ইন্টেলিজেন্স সৃষ্টির মুখে আছি যার ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে না। প্রযুক্তি কোম্পানিগুলো শুধুমাত্র লাভের আশায় এই প্রতিযোগিতায় লিপ্ত, আর মানবতার সুরক্ষা তারা একদম এইসব নিয়ে পরোয়া করে না। এবার এআই ব্যাপারটা অনেকে নাই বুঝতে পারে, কিন্তু কর্পোরেট গ্রিড কি জিনিস সেটা কিন্তু আমরা চাইলেই বুঝতে পারবো। এই যে আমরা বিভিন্ন ধরনের চিপস খাই যেগুলো ব্র্যান্ডেড, হ্যাঁ, এল দিয়ে নাম শুরু, কোল্ড ড্রিঙ্কসের নামগুলো সি এবং পি দিয়ে শুরু, তো সেগুলোর মধ্যে যে সুগার আর সল্টের কন্টেন্ট থাকে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভীষণ খারাপ। তারপরে বিভিন্ন এখন ক্যাফিন এনার্জি ড্রিঙ্ক বিক্রি হয়, যার একটির বাংলা করলে দাঁড়ায় হচ্ছে লাল ষাঁড়, অপরটির বাংলা করলে দাঁড়াবে হচ্ছে হুল, হ্যাঁ, ওই যে ভীমরুল মৌমাছির যে হুল থাকে সেরকম। তা এই যে পানীয়গুলি আছে যেগুলো কিশোর যুবক মানে এদের মধ্যে যারা আমাদের দেশের যে কোনো দেশের আপকামিং ভবিষ্যৎ, তাদেরই শরীর মনের শক্ত কাঠামোর ওপর নির্ভর করে সেই দেশটি একটা ভালো জায়গাতে যাবে, তাদের তো অপরিসীম আর কি ক্ষতি করে চলেছে। তা কেন করছে? লাভের জন্য করছে। একই রকমভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যেগুলোতে মানুষ সময় কাটায়, তারা তাদের অ্যালগোরিদম প্রফিট এটার লোভে এমনভাবে করছে যে তুমি যেন কিছুতেই বেরোতে না পারো। তুমি কখনো একটা রিল দেখে থামাতে পেরেছো? তোমার হাত তো চলতেই থাকে, হাত তো চলতেই থাকে, হাত তো চলতেই থাকে। ইউ আর কন্টিনিউয়াসলি স্ক্রোলিং। কেউ যদি ভাবে যে আমি 5 মিনিট রিলস দেখে বেরিয়ে আসবো, 99% লোকই সেই 5 মিনিটে পারে না। কারুর 5 মিনিটটা 15 মিনিট হয়ে যায়, কারুর 55 মিনিট হয়ে যায়, কারুর 5 ঘন্টা 55 মিনিট 5 সেকেন্ড হয়ে যায়। কিন্তু 5 মিনিট এর মধ্যে 4-4.5 মিনিটের মধ্যে কেউ বেরোতে পারে না। এটা ইচ্ছে করে এরকম বানাচ্ছে। অ্যাডিকশানটা করতে পারলে কী হবে? বারবার করে ইউজ করবে, ইউজ করলে কী হবে? তাদের প্রফিট জেনারেট করবে। আর এখানে একটা মজার কথা, দে 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 ইউজ দ্য ওয়ার্ড ইউজার, দে ডু নট ইউজ দ্য ওয়ার্ড কনজিউমার আর কাস্টমার। একমাত্র দুটো ইন্ডাস্ট্রিতে ব্যবহারকারীকে ইউজার বলা হয়। একটা হচ্ছে ড্রাগ ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, ওই যেখানে ব্রাউন সুগার, কোকেন ইত্যাদি হেভি ড্রাগ, নিষিদ্ধ ড্রাগ ব্যবহার করা হয়, সেখানে ড্রাগ ব্যবহারকারীকে ইউজার বলে অভিহিত করা হয়। আর এই যে প্রযুক্তির কোম্পানিগুলি আছে তারাও এটাকে ইউজার হিসেবেই আমাদেরকে দেখে। তো কোনো একটা জায়গাতে আমার মনে হয়, যদিও এটা কিছুটা ফারফেস্ট হতে পারে, যে দুটোই কিন্তু অ্যাডিকশান নিয়ে ডিল করছে, এবং যারা এদের মালিক নিয়ন্ত্রণকারী তারা খুব ভালো করে জানে, এবং তারা তাদের ইউজারকে আরও বেশি অ্যাডিক্ট করতে চাইছে। কারণ তুমি যত অ্যাডিক্ট হবে তত তারা বেশি প্রফিট জেনারেট করবে। তাতে তোমার শারীরিক মানসিক হেলথ ভোগে চলে যাক, চুলে চলে যাক, দ্যাট ডাজন্ট ম্যাটার ভেরি মাচ। তো আগামী 3-4 বছরের মধ্যে কি হবে সেটা আমরা দেখে নিই। 2027 সাল চলেই এসছে, 25 শেষ আর 4 মাসের মতো বাকি, 26 মাঝখানে আছে, 27, আর আমরা 26-এর শেষ থেকে মানে কিছু কিছু আভাস আমরা দেখতে পাবো। 2027 সালে এজিআই অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স পুরোপুরিভাবে চলে আসবে, এসে কোডিং, ডিজাইনিং, অ্যাকাউন্টিং প্রায় সব কাজের জায়গা 90-95% যে সমস্ত কাজ কম্পিউটার, সফটওয়্যার ইত্যাদির মাধ্যমে হয় সেগুলো এই করবে 2027 সালের মধ্যে। আর 2027 সাল কিন্তু সামনে। তাহলে এই সেক্টরে যারা আছে, এটা একটা এস্টিমেট বলছে প্রায় 85-95%, কেউ কেউ বলছে 99% মানুষ কিন্তু বেকার হয়ে যাবে। 2030 সালে হাজির হবে হিউম্যানয়েড রোবট, মানব আকৃতির রোবট। ফিজিক্যাল শ্রমও তারা করে দেবে, ড্রাইভিং করে দিল, কোনো জায়গাতে গেট কিপার, সিকিউরিটি গার্ডের কাজ করে দিচ্ছে। তো মানুষের কাজের সীমানা, যে পরিসীমাটা ছিল, মানসিক শ্রম বন্ধ হচ্ছে, সংকুচিত হচ্ছে, শারীরিক শ্রম বন্ধ হচ্ছে, সংকুচিত হচ্ছে। অলরেডি তো চীনের মতো কিছু কিছু জায়গাতে চলছে
একদম অটোমেটিক ইলেকট্রিক ভেহিকেল চলছে এবং বিশ্বের বিভিন্ন উন্নত দেশ তারাও এটার পরিকল্পনা করছে। তো আগামী দিনে মানুষ নিজে গাড়ি চালাতে চাইছে না। হ্যাঁ, শখে হয়তো দু একজন গাড়ি চালাবে, F1 ট্র্যাকেও হয়তো গাড়ি ছোটাবে, কিন্তু মূলত কমিউটিং পারপাস যে গাড়িটা মানুষ চালিয়ে এসেছে এতকাল, সেটা মানুষ আর চালাবে না। তারপরে আমরা কি দেখছি, 2045 সাল, যদিও আমার মনে হয় ব্যাপারটা 2035 থেকে 40-এর মধ্যে হয়ে যাবে। আর 2045 সালে আমার নিজের বয়স থাকবে 56-57। তো যদি বেঁচে থাকি তাহলে সজ্ঞানে যেগুলো বলছি সেগুলো মিলিয়ে নিতে পারবো, আপনারাও মিলিয়ে নিতে পারবেন। 2045 সালে যেটা হবে, সিঙ্গুলারিটি। সিঙ্গুলারিটি কি? এআই এতটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে যে ও নিজেই নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে শুরু করবে, যা মানুষের পরিচালনা ও বোধগম্যতার বাইরে চলে যাবে। মানে ব্যাপারটা কি, আমি যে এখন বসে এই কথাগুলো বলছি, বা আমি বই পড়ছি, পডকাস্ট করছি, এই ব্যাপারগুলো আমার কুকুর বেড়ালের কাছে যেরকম অবোধ্য বা দুর্বোধ্য, একই রকমভাবে 2040-45 সালে এআই যে কাজগুলো করবে, আমাদের যে ইনস্ট্রাক্ট করবে, আমরা সেগুলো করব, কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। কারণ আমরা তো আমাদের সোকল্ড ঐহিক সুখের জন্য চিন্তা ভাবনা করতে হবে, এত খাটনি দরকার নেই বাবা। সেটা আমি এআই এর হাতে বা অন্য কোনো কিছুর হাতে তুলে দিই। আমি কি করব? আমি ল্যাদ খাবো, আমি শুয়ে শুয়ে স্ক্রোল করব, আমি রিলস দেখব। কোনো দূর জঙ্গলে কেউ একটা কুঠার দিয়ে কাঠ কেটে চেয়ার বানাচ্ছে, ভালো কথা। আমি জীবনে সেই জঙ্গলেও যাব না, আমার কুঠার দিয়ে কাঠ কেটে চেয়ার বানানোর সেই স্কিল সেটও তৈরি হবে না, তবু আমি দেখছি। এটাই হচ্ছে অ্যাডিকশান। দারিদ্র দূরীকরণ, তো বেকারত্ব আসবে, বেকারত্বের সাথে তো দারিদ্রতাও আসবে, সেটা তবুও সলভেবল। এটা নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা হচ্ছে। যারা কম্পিটিটিভ এক্সামের ফিল্ডে আছে, বিশেষ করে সিভিল সার্ভিস এক্সামের ফিল্ডে আছে, তারা হয়তো এই টার্মটির সাথে পরিচিতও থাকতে পারে, ইকোনমিক্সের ফিল্ডের লোকজন পরিচিত থাকতে পারে। সেটি কি? ইউনিভার্সাল বেসিক ইনকাম। দারিদ্র দূরীকরণের জন্য ইউনিভার্সাল বেসিক ইনকাম ব্যবস্থা করলে যে শরীরের পেটের যে খিদে, তার হয়তো সংস্থান হয়ে যাবে, কিন্তু মানসিক দুশ্চিন্তা আর জীবনবোধের সংকটই বড় সমস্যা হবে। মানে কি করব আমি সারাদিন? আমার যদি সারাদিন কিছু করার না থাকে, তাহলে তো আমি আস্তে আস্তে মানে পতনের দিকেই যেতে থাকবো। অলরেডি আমাদের কাজ কিন্তু অনেকটাই প্রযুক্তি বিভিন্ন রকমভাবে কমিয়ে দিয়েছে, কিন্তু সেই অবসর সময় আমরা কি করছি? আমরা মোবাইল ফোনই করছি, এবং মোবাইল ফোনে আমরা যেটা করছি, কিছু মানুষ কাজও করছে, কিন্তু আমি রোজ ট্রেনে করে যাতায়াত করি, আশেপাশে যাই, তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি তারা বেসলেস, মাইন্ডলেস, ইউজলেস এন্টারটেনমেন্টেই এনগেজ করছে। আর এই করে করে মানুষ তার জীবনের অর্থও হারাচ্ছে, সমাজে বিশৃঙ্খলাও তৈরি হচ্ছে। আমরা শুধুমাত্র পলিটিক্যাল দলগুলোকে এটার জন্য দায়ী করতে পারি না। আমরা যেমন কুকুর তেমনই মুগুর পাচ্ছি। উই গেট দ্য লিডার উই ডিজার্ভ। আমি কি চাইছি সেটা বড় কথা না, আমরা যেটা ডিজার্ভ করি আমরা সেটা পাচ্ছি। পরীক্ষাতে তো সবাই 100-তে 100 চাইবে, কিন্তু 100-তে 100 কি পাবে? যে যেরকম পরীক্ষা দিয়েছে, যে যেরকম নাম্বার ডিজার্ভ করবে, সে সেরকমই পাবে। তো এটাকে তো গেল মানে দিক। এবার হচ্ছে যে এই এআই, এটা যদি মানে যারা সন্ত্রাসবাদী গ্রুপ বা যাদের ইন্টেনশন খুবই হিনিয়াস, তারা যদি এটার পুরোপুরি মানে ব্যবহার করতে পারে, ভালোভাবে ইউজ করতে পারে, এক্সপ্লয়েট করতে পারে, তাহলে তারা কি করতে পারে? তারা প্রাণঘাতী ভাইরাস তৈরি করতে পারে, ট্রাফিক সিগন্যাল হ্যাক করে দিয়ে, রেলওয়ে সিগন্যাল হ্যাক করে দিয়ে, তারপর ইলেকট্রিক সাপ্লাই, তারপর বন্যা, ফ্লাড গেট, বাঁধের যে গেটগুলো থাকে যেগুলো জলকে নিয়ন্ত্রণ করে, সেগুলোকে হঠাৎ হঠাৎ খোলা পড়া করে দিয়ে অনেক কিছু করে মানুষের প্রাণহানি, সম্পদহানি ঘটাতে পারে। আর সবথেকে যেটা চিন্তার ব্যাপার, এআই নির্মাতারা নিজেদের প্রযুক্তি নিজেরাই পুরোটা বুঝতে পারছে না যে এটা কতটা অজানা। এক প্রজন্মের প্রযুক্তিতে আমরা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছি। মানে আমি এটা তো ভাবতেই পারতাম না। আমার খুব ভালো করে মনে আছে, 2011-12 সাল, আমি যে অঞ্চলে থাকি সেখানে আমি এক বন্ধুর কম্পিউটার ব্যবহার করে ফ্লিপকার্ট থেকে বই আনিয়েছিলাম। তো এতদিন অবধি বই আনতে গেলে কি লোকাল দোকানে বলতাম, তারা বই এনে দিত, বা আমি কলেজ স্ট্রিটে যেতাম। কিন্তু বাড়িতে বসে কম্পিউটারে বই চয়েস করেছি এবং সেই বইটা আমার বাড়িতে আমার অ্যাড্রেসে চলে এসছে। এটা একটা খুব থ্রিলিং ব্যাপার ছিল। তো 10-12 বছরের মধ্যে কি হলো? 10 মিনিটে ডেলিভারি, 5 মিনিটে ডেলিভারি।
এবার তো মনে হচ্ছে, মনে চিন্তা হচ্ছে জিনিসটা কিনবো কি কিনবো না, দেখবো ড্রোন এসে জিনিসটাকে এরকম করে ঘোরাচ্ছে, ডেলিভারি, বিফোর ইনস্ট্যান্ট ডেলিভারি হয়তো হয়ে গেল, সেদিকে আমরা চলে এসেছি। এখন আমরা খুব একটা সেন্স অফ ওয়ান্ডার আর সারপ্রাইজও কাজ করে না, মানে এতটাই অবাক হয়ে গেছি যে মানে অবাক সেটা দেখানোর মতো আমাদের শক্তি আর এনার্জি নেই। 2016 সালে জিও এলো, জিও আসার পর যেভাবে পুরো সকলের কাছে ইন্টারনেটকে পৌঁছে দিয়ে, প্রায় সকলের কাছে ইন্টারনেটকে পৌঁছে দিয়ে যেভাবে চেঞ্জ করলো, সেটা ভালো না খারাপ, কতটা ভালো কতটা খারাপ সেটা একটা অন্য ভিডিও, অন্য আলোচনার অংশ হতে পারে, কিন্তু চেঞ্জ তো করেছে, ডিসরাপ্ট তো করেছে, আর সেগুলো কত অল্প সময়ের মধ্যে হয়েছে। মানে 2012 থেকে 2024, এক যুগ, 12 বছরের মধ্যে পৃথিবী পুরোপুরি চেঞ্জ, যেটা ভাবতেও পারিনি কিন্তু হয়ে গেছে। আমরা নিয়ন্ত্রণ তো হারাচ্ছি। অমরত্ব বনাম বাস্তবতা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও এআই এর মাধ্যমে বার্ধক্যকে নিরাময় করে মানুষ সত্যিকারের অমরত্ব পেতে পারে বলে আশা করা হচ্ছে। এতে মানব সভ্যতার সন্তান জন্ম দেওয়ার প্রয়োজনীয়তাও হারাবে। আবার ডক্টর রোমান মনে করেন আমরা হয়তো এক ধরনের সিমুলেশন এমার্জেন্সি বেঁচে আছি, বাস্তব জগতের চেয়ে অসম্ভব ঘন সংকীর্ণ। যাক, এখানে এই পয়েন্টটা বলতে গেলে আমাকে মায়া নিয়ে অনেক কথা বলতে হবে, বক্তব্য এমনি দীর্ঘ হচ্ছে, এটা করলে অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি জানি না আমার ফোনে এতটা জায়গা আছে কি না, দেয়ারফর আমি এই পয়েন্টটা বলছি না, কিন্তু আগের এই পয়েন্টটা আমি একটুখানি বলে দিই। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিভাবে মানুষ অমরত্ব পাবে, মানে কি হয়, কৈশোর, যৌবন, জরা, মৃত্যু, এই চারটে হচ্ছে মানুষের জীবনের স্বাভাবিক স্টেজ। জন্ম হলো, কৈশোর হলো শিশু, কৈশোর ইত্যাদি, যৌবন, মধ্য বয়স, তারপরে জরা, তারপরে মৃত্যু। জরা মানে ব্যাধি। এবার এই যে মানুষের যে মৃত্যুটা হচ্ছে, কারুর কিডনি ফেল করছে, কারুর হার্ট ফেল করছে, তা আবার কি হচ্ছে, বিভিন্ন জেনেটিক্যাল হরমোনাল চেঞ্জেসের কারণে হার্টের ক্ষমতা, কিডনির ক্ষমতা, বিভিন্ন জিনিসের ক্ষমতার হ্রাস বৃদ্ধি হয়। তো কোন কোন জিন এগুলোর কোন কোন ফাংশনের জন্য দায়ী, সেটাকে যদি জানা যায়, অলরেডি জেনেটিক ম্যাপিংয়ের কাজ হচ্ছে, মানুষ এরকম অনেক জিনকে বার করে ফেলেছে যে এই জিন থাকলে এটা হয়, না থাকলে এটা হয়, কিন্তু জিনের সংখ্যাও প্রচুর। তো এতদিন অবধি মানুষকে নিজে নিজে রিসার্চ করে সব বার করতে হতো, এখন এআইকে প্রিভিয়াস রিসার্চের ডেটা সেট দিয়ে দেবে, কিভাবে রিসার্চ করতে হয় বুঝিয়ে দেবে। যে কাজ করতে আগে যখন 6টা জিনকে শনাক্ত করতে 6 মাস লাগতো, এআই মানে এখন হয়তো দেখা যাবে 6 ঘন্টার মধ্যে 600টা জিনকে শনাক্ত করে দিচ্ছে, এতই তার দ্রুত গতি। তখন বোঝা যাবে যে ঠিক আছে, এই কারণে বার্ধক্য আসে, এই জিনগুলোর কারণে, এগুলোর কারণেই এই অসুস্থতা আসে। তখন কি, যেভাবে আমরা প্যারাসিটামলকে জ্বর সারাই, সেভাবে আমি আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে মৃত্যুর যে কারণগুলো হতে পারতো, আমি সেগুলোকেই নির্মূল করে দিলাম। তো মানুষের লাইফের লংজিভিটি তো বাড়বে। অমরত্ব মানে তুমি একদম সৃষ্টির শুরু থেকে শেষ অবধি আছো 2 কোটি 3 কোটি বছর, অত যদি নাও হয়, তবু একটা মানুষ যদি 300 400 500 বছর বাঁচে, এবং তারা যদি ক্ষমতালোভী মানুষ হয়, তাহলে এই শোচনীয় পৃথিবীর অবস্থা আরও কত শোচনীয় হবে। এখন তো তাও আমরা এটা ভেবে আশ্বস্ত হই, আচ্ছা তুমি যতই অত্যাচারী হও, যাই হও, 70 80 90 বছর পরে তুমি একটা সময় মারা যাবে, আমি তোমার হাত থেকে নিষ্কৃতি পাবো। কিন্তু আমি কি দেখতে পাচ্ছি না, সেই মানুষটাই, এমন না যে তার বংশধর, সেই মানুষটাই বেঁচে আছে 300 400 500 বছর ধরে। দ্যাট উড বি ভেরি হরিবল। পৃথিবীতে যে বৈষম্য আছে, যে অসাম্য আছে, সেটা আরও বহু বহু গুণ বেড়ে যাবে। আমি এখন টাকা যা জমাচ্ছি, ঠিক আছে আমি 60 70 অবধি বাঁচবো, আমার ছেলের জন্য ইত্যাদি ইত্যাদি হয়ে গেল, তখন না আমি 400 বছর অবধি বাঁচবো। তাহলে আমার মধ্যে এই, বা যে কোনো কারোর মধ্যে এই সেন্স অফ হোর্ডিং, সংগ্রহ করা, কামনা বাসনা, এগুলো কত বৃদ্ধি পাবে। আর তুমি বেঁচে করবেটাই বা কি? তুমি তো ভাই আরও বেশি জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্য, ইন্দ্রিয়জ ভোগ, এগুলোই তুমি করবে, এমন না যে তুমি খুব ভালো কোনো কাজ করবে। তো এইভাবেই হচ্ছে ব্যাপার স্যাপার। তা তারপরে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, এই পয়েন্টটা আমি বলছি, এই পয়েন্টটা আমি নিজে যে খুব একটা বুঝেছি সেটা না, তবে আমার মনে হয় এখানে কোনো ম্যাথামেটিক্যাল পারমুটেশন কম্বিনেশনের ব্যবহার থাকলেও থাকতে পারে। তো এটা মানে এটিও মানে একজন খুব ফিল্ডের একজন স্কলারলি লোক বলছেন, কতটা স্কলারলি, তিনি অর্থনীতিতে নোবেল পেয়েছে। নোবেল জয়ী অর্থনীতিবিদ ডগলাস ডায়মন্ড উল্লেখ করেছেন সীমিত সংখ্যক 21 মিলিয়ন, মানে 2 কোটি 10 লাখ বিটকয়েন ভবিষ্যতের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে উঠবে,
যা অর্থনীতির চলমান ধারা পাল্টে দিতে সক্ষম। মানে 2,10,00,000-এর বেশি বিটকয়েন বানানো যাবে না, ফলে বিটকয়েন খুব এক্সক্লুসিভ থাকবে, সব থেকে বেশি বিটকয়েনের ওপরই রাখা হবে স্টেকগুলো। আমি এইটুকুই বুঝতে পারলাম, এবং এর ভেতরের কী ঠিক ফাংশনালিটি সেটা আমি বলতে পারবো না। তো অন্ধকার নিয়ে তো অনেক কথা হলো, এবারে শেষে একটুখানি কথা বলবো যে এই প্রবল অন্ধকার সময় থেকে বেরিয়ে আসতে আমাদেরকে কিভাবে গীতা, শ্রীমদ্ভাগবতম এগুলো আমাদেরকে সহায়তা করবে। প্রথমত এগুলো পড়লে আমাদের যে লোভ, আমাদের যে জড়জগতের প্রতি আকর্ষণ সেগুলো কমবে। তখন আমরা বুঝবো এই জীবনের থেকে অনেক ভালো হচ্ছে জীবনের পরবর্তী যে অংশ। আমি যদি বৈকুণ্ঠ ধামে, আমি যদি গোলক ধামে যেতে পারি তাহলে কতই না ভালো হয়। এখন যাদের জীবনে 15, 25, 35, 40 তাদের জীবনে দারুণ আনন্দ, আহা ভোগ 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 আরও ভোগ ভোগ। তোমার যখন 55-60 হবে, ওয়্যার অ্যান্ড টিয়ারে বডি মাইন্ড ক্লান্ত হয়ে যাবে, তবু এই কফপিত্ত ভরা অসুস্থ শরীরটাকে আরও আরও টানতে হচ্ছে। তখন তুমি মৃত্যু কিন্তু চেয়েও সহজে পাবে না। এই যে 15-20 বছর বলে না, যে সব ভালো যার শেষ ভালো, আর্ট অফ ডাইং, আর্ট অফ লেটিং দিস বডি গো, এটা শেখাটা খুব জরুরি। জড়জগতে আমি কিভাবে থাকবো ইত্যাদি করবো সেটাটা, মানে ইনিংসটাকে খেলা যেরকম জরুরি, দাবা যেরকম খেলে প্রতিপক্ষর গুটিগুলোকে ক্যাপচার করে নেওয়া যেরকম জরুরি, একইভাবে কিন্তু চেকমেট দেওয়াটাও কিন্তু জরুরি। চেকমেট তুমি যদি দিতে না পারো তাহলে যাও ম্যাচ ড্র আবার খেলো। সেইটা আমরা কিভাবে শিখব, কিভাবে নিজেদেরকে এই জন্ম মৃত্যু, তীব্র লোভ, আকর্ষণ, আকাঙ্ক্ষা, এর যে নোংরা পাঁক, সেখান থেকে নিজেকে কিভাবে তুলে ধরবো, তার জন্য আমাদেরকে শিক্ষা দেবে এইটা। এবং আগামী দিনে এটা আরও বেশি জরুরি। অন্ধকার আরও বাড়ছে মানে আলোর আরও বেশি দরকার, অজ্ঞান বাড়ছে মানে আরও বেশি জ্ঞানের দরকার। এগুলো খুবই অ্যালার্মিং। 15-20 বছর বয়সী ছেলেমেয়েদের একটা বড় অংশ তারা ঠিক করে লিখতে পড়তে পারে না। ট্রাস্ট মি, দে ডোন্ট নো হাউ টু রিড আ বুক। কীভাবে আমি টেক্সটটা পড়ে চোখ দিয়ে দেখে মাথাতে প্রসেস করে আমি কিছু বলবো। অ্যাবসলিউটলি সত্যি কথা বলছি, একটা বড় অংশ। শুধুমাত্র শহর কলকাতা এবং তার সন্নিহিত অঞ্চল দেখলে হবে না। তো এই যে এত অপরিসীম অজ্ঞান আছে, অন্ধকার আছে, তাদেরকে শুধুমাত্র অ ক খ ABCD শেখালে হবে না। লিখতে পড়তে জানার থেকেও জরুরি হচ্ছে তোমার মধ্যে সঠিক ধর্মবোধ বা শিক্ষা আছে কিনা। এবার সঠিক ধর্ম বলতে তুমি কত বড় হিন্দু, কত বড় মুসলিম, সেটা সেকেন্ডারি ইস্যু। ইস্যু হচ্ছে যে তুমি তোমার সেন্সগুলোকে, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে কতটা তুমি তোমার বুদ্ধি, বিবেক, আত্মা দিয়ে সিদ্ধান্ত নিতে পারছো, সেটা হচ্ছে ট্রু ধর্মা। এবং সেই ধর্মের শিক্ষা কিন্তু আমরা কোথাও পাই না। আমরা শিখি ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, বাংলা, এগুলো শিখে একটা চাকরি বাকরি, ব্যবসা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা সেটা তো আমার শরীরের জন্য হলো, আমার মন আর আত্মার জন্য কি হলো? এবার কেউ বলতে পারে আত্মা নেই, ঠিক আছে চলো আমি তর্কের খাতিরে মেনে নিলাম আত্মা নেই, কিন্তু বিজ্ঞান তো বলছে মন আছে, সাইকোলজি বলে একটা সাবজেক্ট আছে, সাইকিয়াট্রিস্ট আছে, তারা কিসের চিকিৎসা করে? তারা তো কিডনিরও করছে না, হার্টেরও করছে না, লিভারেরও করছে না, প্যানক্রিয়াসেরও করছে না, মনের করছে। এবং মন কোথায় বিজ্ঞান বলতে পারছে না, সেটা বিজ্ঞানের ফল্ট। কিন্তু তুমি যখন স্ক্রিপচার পড়বে তখন তুমি জানতে পারবে। তো গীতাতে আমাদের এই নিরাময়ের পদগুলো খুব ভালো করে করে বলছে। যে গীতার 2য় অধ্যায়ের 48 শ্লোক, আমার সংস্কৃত উচ্চারণ খুব একটা ভালো না, তাই আমি শুধু বাংলাটাই পড়ছি। যে হে অর্জুন, নিঃসংযোগ থেকে কর্ম করো, ফলের আশা এবং নিরাশা থেকে মুক্ত হয়ে সমান মনের অবস্থায় থাকাই প্রকৃত যোগ। এই শিক্ষাই প্রযুক্তির অনিশ্চয়তা এবং কর্মহীনতার যন্ত্রণা থেকে মুক্তির অন্তর্দৃষ্টি দেয়। আমি একটা ফটোতে 100টা লাইক পেলাম, পরের ফটোতে 10টা লাইক পেলাম, আরে আমি খুব তো একবার আনন্দে, কি এটা, আমি কুকুর নাকি? আমার মন, আমার আত্মা স্থির থাকবে ভগবানের চরণে, ব্যাস। আমি 100টা লাইক পাই, 10টা লাইক পাই, অ্যাক্টিভেট হয়ে যাক, ডিঅ্যাক্টিভেট হয়ে যাক, দ্যাট ডাজন্ট ম্যাটার। এই যে আমি ভিডিও করছি, 24 মিনিট 32 সেকেন্ড হয়ে গেছে, হয়তো 30 মিনিটে গিয়ে শেষ হবে, 30 জনও দেখবে না। 30 জনও যদি দেখে, 30 মিনিট অবধি কেউ দেখবে না। যদি কেউ এত অবধি এসে পৌঁছয়, তো আমার এখানকার কোনো কথা কোট করে বললে আমি বুঝতে পারবো যে সত্যি সে এসেছে।
আমি গ্যারান্টি সহকারে বলছি এই সংখ্যাটা 1 বা 2, 2ও হবে না, 0ও থাকতে পারে, কিন্তু আমি বলছি কারণ আমি লিস্ট বদার্ড, কারণ আমি জানি আমাকে যেটা করতে হবে সেটা আমাকে করতে হবে। তারপরে গীতার 6 নম্বর অধ্যায়ের 6-7 শ্লোকও খুব ভালো। মনোযোগ যখন আত্মার দিকে স্থায়ী হয়, ভগবান শ্রীকৃষ্ণের দিকে স্থায়ী হয়, তিনি পরমাত্মা, আমাদের আত্মার মালিক, তখন প্রযুক্তির ভয়ের মতো বাইরের ঝঞ্ঝা, বাইরের ঝড়ঝাপটা আর প্রভাব ফেলতে পারে না। আমাদের অধিকার শুধুমাত্র কর্মে, কিন্তু ফলের নয়। এটা তো বহু জানা কথা। এটা একটা এমন সফটওয়্যার আমরা রোজ আমাদের ডেস্কটপে কপি করব, যেদিন ইনস্টল হবে সেদিন ব্যাস হয়ে গেল, আমাদের আর চিন্তা নেই, কিন্তু রোজ চেষ্টা করে যেতে হবে। এবার ভাগবতমের কিছু কথা। ভক্তির মাধ্যমেই কলিযুগের একমাত্র পথ মুক্তি। যেখানে ভক্তি পূর্ণ সেখানেই যা কিছু মঙ্গল। ভক্তি তোমার হৃদয়ের অন্ধকার দূর করে, প্রযুক্তির বিষাদকে হারিয়ে দেয়। যদিও প্রযুক্তি কথাটা এখানে আমি বললাম, প্রযুক্তি কথাটা ওখানে নেই। আমাদের সর্বদা কি করতে হবে? সর্বদা স্মরণ করব শ্রীকৃষ্ণকে, যিনি আমাদের জীবনের আশ্রয়। এমন স্মরণেই সকল ভয় ও দুঃখ দূর হয়ে যায়। ভগবানের স্মরণই, ভগবানের যে স্মরণ, তাকে যে মনে করা, তার কথা যে ভাবা, সেটা প্রযুক্তির অস্থিরতা হোক, যে কোনো অস্থিরতা হোক, সেগুলোকে সরিয়ে দিয়ে আমাদের সত্যিকারের শান্তি ও নিরাপত্তার দিকে নিয়ে যায়। শ্রদ্ধায় পরিপূর্ণ মন দিয়ে স্তোত্র পাঠ করা উচিত। রামায়ণ, মহাভারত, গীতা, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবতম, আমাদের যেরকম হাতের 5টা আঙুল, এইটা দিয়ে আমরা সব কিছু করি, একই রকমভাবে এই 5টা গ্রন্থ যদি আমরা পাঠ করি, যদি পাঠ করে বুঝতেও না পারি, যদি বাড়িতেও এনে রাখি, পাতাও উল্টাই, ছবি দেখি, তাহলেও অনেক কাজ হয়। এবং কেউ যদি মন থেকে চায় না, ঐকান্তিক ইচ্ছাতে, যে হ্যাঁ আমি পাঠ করতে চাই, আমি বুঝতে চাই, সে যদি নিরক্ষরও হয়, সে বুঝবে। শাস্ত্রে, ইতিহাসে, পুরাণে এরকম অনেক প্রমাণ আছে যে সম্পূর্ণ নিরক্ষর ছিল, কিছুই জানতো না, তবু সে মন থেকে চেয়েছে বলে হয়েছে। আমি এক্ষুনি বলতে পারি রত্নাকর দস্যু ছিল। এবার পড়াশোনা জানলে, সংস্কৃত শ্লোক চতুষ্পাঠী চালালে সে তো আর দস্যুবৃত্তি গ্রহণ করতো না, তাহলে সে কি করে রামায়ণ লিখলো? এরকম প্রচুর উদাহরণ দেওয়া যায়। সন্ত কবির তাঁতির ঘরে জন্মেছিল, নিরক্ষর ছিল, তার কি ভক্তির অভাব ছিল? সে কি তত্ত্ব কম বুঝেছিল? এরকম প্রচুর উদাহরণ আছে। তো এটা যদি কেউ বলে আমি কি করে পড়বো, আমি তো পড়তে পারি না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমার চোখে পাওয়ার, এগুলো শুধুমাত্র ফালতু অজুহাত, মানে তোমার নিজের উন্নতির ইচ্ছা নেই। আন্তরিক ভক্তি ছাড়া কোনো আধুনিক প্রযুক্তি, মধ্যযুগীয় প্রযুক্তি আমাদের মন ও চিন্তার অস্থিরতা দূর করতে পারে না। তাই আগামী দিনে যে ঝড়টা আসতে চলেছে, হাওয়া যে বেড়ে গেছে সকলে আমরা বুঝতে পারছি, অর্থনৈতিক হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, ভূ রাজনৈতিক হোক, সর্বত্রই একটা প্রবল অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি, এবং আগামী 4-5 বছরে বা 6 বছর অবধি অস্থিরতা আরও বাড়বে। এই অস্থিরতার নাগরদোলাতে কিভাবে আমি চাপবো না, কিভাবে আমি এই নাগরদোলাকে অস্বীকার করে হাতে আইসক্রিম খেতে খেতে যারা নাগরদোলায় চড়ে ভুগছে তাদেরকে দেখতে পাবো এবং ভগবান কৃষ্ণকে স্মরণ করতে পারবো, সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের শ্রীমদ্ ভাগবতম, গীতা এবং অন্যান্য যেগুলো বললাম সেগুলো পড়তে হবে, এবং নিজেদের জীবনচর্যা থেকে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট সময় বার করে এই বিষয়ে বিনিয়োগ করতে হবে। না হলে আমরা সবসময় ভালো থাকার চেষ্টা করব, কিন্তু ভালো কখনোই থাকতে পারবো না, ভালো থাকাটা হয়ে যাবে মরীচিকা। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি রাখলাম, এখানেই থামলাম। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।